দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজ আমরা কথা বলবো বাংলাদেশে খেলনা শিল্পের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ আসলে কি, এটা নিয়ে। এই বিষয়টি নিয়ে গতকালকে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তার একটি প্রোগ্রামের আয়োজন করেছিল। সেখানে আসলে উদ্যোক্তা অথবা সরকারি যেসব সংশ্লিষ্ট পক্ষ আছে তারা সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো তুলে এনেছেন। মূলত যে বিষয়টি আসলে এখানে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, বাংলাদেশ একটা সময় খেলনার ক্ষেত্রে মূলত আমদানি নির্ভর ছিল। সেই আমদানি নির্ভরতা এখন অনেক কমিয়েছে। আমাদের আমদানির প্রায় 90% আমদানি করতে হতো, সেখানে এখন উল্টো হয়ে গেছে। এখন স্থানীয়ভাবে 90% যোগান দিতে পারছে। কিন্তু ইন্টারন্যাশনাল যে বিশাল মার্কেট, $100 বিলিয়ন উপরে, সেই মার্কেটের খুব সামান্যই মাত্র বাংলাদেশ এক্সপোর্ট করতে পারছে। যদিও আমাদের অগ্রগতি হয়েছে, কিন্তু গতিটা খুবই স্লো। এই বিষয়গুলোই আসলে আলোচনায় উঠে এসেছে। এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী জনাব মাহাদি হাসান। আজকে আমরা তাকে আমাদের স্টুডিওতে পেয়েছি বিস্তারিত আলাপ করার জন্য বিষয়টি নিয়ে। মাহাদি, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এই যে গতকালকে ঢাকা চেম্বার যে আলোচনাটা আসলো, বিশেষ করে খেলনা শিল্প, আমরা এক সময় আমদানি নির্ভর ছিলাম, এখন বরং কিছু রপ্তানিও করতে পারছি, বাট আমাদের বিশাল সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা কাজে লাগাতে পারছি না। কি আলোচনা আসলে ব্যবসায়ীদের কাছ থেকে এসেছে, তারা কি চ্যালেঞ্জের কথা বলছেন? আসলে কালকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম ছিল। সেখানে ঢাকা চেম্বারের আয়োজনে বিভিন্ন এন্টারপ্রেনাররা এসেছিলেন খেলনা শিল্প নিয়ে আলাপ করার জন্য। তাদের যে চ্যালেঞ্জ, সেগুলোকে কিভাবে উত্তরণ করা যায়, এগুলো নিয়ে কিছু কথা হয়েছে। সেখানে মোটা দাগে যে কথাগুলো উঠে এসেছিল, তার মধ্যে প্রথমত দক্ষ জনবলের কথা উঠে এসেছিল। যে মানে চ্যালেঞ্জের মধ্যে আমাদের যে চ্যালেঞ্জের মধ্যে উঠে এসেছিল যে তাদের দক্ষ জনবলের কথা নেই, মানে দক্ষ জনবলের অভাব আছে। হ্যাঁ, অভাবের কারণে তারা কাজ করতে পারতেছেন। যেখানে বাহিরের কোম্পানিগুলো বা বাহিরের দেশ তাদের দক্ষ জনবলের মাধ্যমে একই কাজ খুব তাড়াতাড়ি করতে পারতেছে, কিন্তু বাংলাদেশ সেটাকে মানে আমরা প্রোডাক্টিভিটিতে পিছিয়ে আছি। এর পাশাপাশি আমাদের আরেকটা বড় বাধা রয়েছে তার মধ্যে, বা চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে হচ্ছে আমাদের প্রোডাক্টের ম্যাক্সিমাম না, ইম্পোর্টের যে জিনিসগুলো আছে, পার্টস পাতি সব অনেক কিছু বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। সো এগুলোর যে খরচ বা ভ্যাট ট্যাক্স, এগুলো একটু বেশি থাকার কারণে ব্যবসায়ীরা খুবই চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন বলে মনে করছেন তারা। এছাড়াও আরও কিছু চ্যালেঞ্জ তারা বলেছেন। এর মধ্যে ইনোভেশন অ্যান্ড ডিজাইনের কথা নিয়ে এসেছেন। যেমন বাংলাদেশি যারা ব্যবসায়ী, তারা অন্য জায়গার ক্ষেত্রে যেমন করে থাকে, যেমন বাহিরের দেশের চায়না, জাপান থেকে শুরু করে কোরিয়া, থাইল্যান্ড থেকে শুরু করে যা তাদের টয় এবং খেলনা পত্রগুলো দেখে সেগুলোকে নকল করার চেষ্টা করে। ইনোভেশনের যে একটা মাত্রা, নিজস্ব ইনোভেশনটা ওইভাবে নেই। হ্যাঁ, ওইভাবে নেই বললেই চলে। এই জন্য তারা পিছিয়ে আছে। যেমন বিদেশি বায়ার যারা, তারা আগ্রহ দেখাচ্ছেন না, কারণ নতুনত্ব না থাকার কারণে বায়াররা অন্যদিকে ঝুঁকছেন। এই জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন আর কি। এমনিতে আমরা যে খেলনা এক্সপোর্ট করি, আমরা তো একটা সময় আমদানি করতাম আসলে। ওই যেটা আমরা একটু আগেই বললাম, আমাদের যা খেলনার মার্কেট আছে তার বড় অংশই আমদানি করতাম, বাট আমরা এখন স্থানীয়ভাবে সেটি যোগান দিতে পারছি। এটি একটি বড় প্লাস পয়েন্ট। কিন্তু আমরা এখন যে রপ্তানিটাও শুরু করেছি, এটার সম্ভাবনা নিয়ে কি তারা কোনো কথা বলেছেন, যে রপ্তানির সম্ভাবনাটা ইন্টারন্যাশনাল মার্কেটে কেমন আছে? রপ্তানি খেলনার বাজারটা হচ্ছে বিশ্বব্যাপী একটা 2022-23 অর্থ বছর একটা তুলে এসেছিল, তথ্য উঠে এসেছিল। তার মতে হচ্ছে বিশ্বব্যাপী খেলনার বাজার প্রায় 100 বিলিয়নের উপরে। সো বাংলাদেশ সেখানে মাত্র 37 বিলিয়ন ডলার মাত্র তারা ইম্পোর্ট করতে। 37 বিলিয়ন ডলার ছিল সম্ভবত 15-16 অর্থ বছরে। 2022-23 সেটি 77 বিলিয়ন মিলিয়ন ডলার। সো এখানে তারা যেহেতু বাজার এমন অনেক বড় একটা বাজার, কিন্তু তারা ওগুলাকে করতে পারতেছে না, এই বাজারটা ধরতে পারতেছে না। এগুলোর মধ্যে তাদের ওই যে বাধাগুলা যদি তারা উত্তরণ করতে পারে, তাহলে তাদের যে সরকারের যে একটা তারপরও একটা সমস্যা রয়েছে, যে তাদের উপযুক্ত যে পলিসি, যে খেলনা শিল্পের যে উপযুক্ত পলিসি, সেটার অভাব রয়েছে। তার কারণেও তারা তাদের যে সম্ভাবনা, যে প্রত্যাশা, সেটাকে ধরার জন্য যে
দরকার, যে ক্যাপাসিটি গুলো দরকার, সেগুলোতে পিছিয়ে রয়েছে। আচ্ছা, এটাতে আমরা একটা বিষয় গুরুত্বের সঙ্গে এসেছি। ধরুন খেলনার বাজার এখন $100 বিলিয়ন উপরে বিশ্বব্যাপী, এবং বলা হচ্ছে যে 2030 সাল নাগাদ এটি $150 বিলিয়ন হয়ে যাবে। তো সেখানে আমরা মাত্র $77 মিলিয়ন খেলনা এক্সপোর্ট করছি, অথচ আমাদের বিশাল একটা সম্ভাবনা আছে। আমরা যেই সম্ভাবনা কাজে লাগাতে পেরেছিলাম তৈরি পোশাকের ক্ষেত্রে, বাংলাদেশ গত কয়েক বছরে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। $40 বিলিয়ন উপরে তৈরি পোশাক আমাদের রপ্তানি হচ্ছে। সেখানে খেলনা অথবা অন্যান্য যেই আমাদের তৈরি পোশাকের বাইরে যে সেক্টর আছে, খেলনা বা প্লাস্টিক অথবা চামড়াজাত পণ্য, পাট অথবা টেক্সটাইল, আরও অন্যান্য অনেক সেক্টর আছে। সেই সেক্টরগুলা সরকার বহুদিন ধরে আলাপ করছে যেখানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য, সেই অর্থে তেমন কিছু হয়নি। তো গতকালকে তো নিশ্চয়ই সরকারি বিভিন্ন সংশ্লিষ্ট যে দপ্তরের অফিসাররা ছিলেন, বিশেষ করে আপনি ট্যাক্সের কথাটা বললেন, যে ট্যাক্স এখানে খেলনার যে পার্টস অথবা যে কম্পোনেন্ট ইম্পোর্ট করতে হয় সেখানে ট্যাক্স অনেক বেশি। আমরা যতদূর জানি যে 50% উপরে এটার উপরে ট্যাক্স। তো এটি তাদেরকে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে দিচ্ছে। নিশ্চয়ই এনবিআর এর কর্মকর্তারা সেখানে ছিলেন গতকালকে। তো ওনারা কি কোনো কথা বলছেন যে সরকারের তরফ থেকে বা ট্যাক্সের ক্ষেত্রে কি ধরনের সাপোর্ট দেওয়া যেতে পারে? জি, এনবিআর এর যিনি কর্মকর্তা উপস্থিত ছিলেন, মুবিনুল, উনি বলেছিলেন যে আসলে সরকারের তো একটা নীতিমালা থাকে, একটা কমিশনের একটা নীতিমালা থাকে, ওই কমিশনের বাহিরে ওনারা তো যেতে পারেন না। সো বছরের মাঝামাঝি সময়ে যে পরিবর্তন, মাঝামাঝি সময় এগুলো বাদ দেওয়া বা সংযোজন করা সম্ভব নয়। সামনে হয়তো বা যেহেতু বাজেটের নিয়ে আলাপ আলোচনা হবে, তখন যদি ব্যবসায়িকরা এনবিআর চেয়ারম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে, তখন এটা বিবেচনায় নেওয়া হবে। আবার একটা কথা উল্লেখ করতে চাই, সেখানে হচ্ছে যে বললেন যে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে এর বাহিরে যেগুলো রয়েছে পণ্য, যেমন খেলনা থেকে শুরু ইত্যাদি অন্যান্য জিনিসগুলা, ওগুলা সরকার তাদেরকে যে পরিমাণ সাপোর্ট দেওয়া উচিত, দেওয়া দরকার, তৈরি পোশাক খাত যেরকম সাপোর্ট পাচ্ছে, পলিসি থেকে শুরু করে অন্যান্য সাপোর্ট গুলো যেভাবে পাচ্ছে সেভাবে তারা পাচ্ছেন না। আবার অন্য একটা সমস্যা হচ্ছে তাদের যে ক্যাপাসিটি, ওই অনুযায়ী সরকার যে তাদেরকে যে সুবিধা বা যেগুলো পলিসি বা অন্যান্য জিনিসগুলো দিচ্ছে, তারা সেগুলো গ্রহণ করতে পারতেছে না। এটাও তাদের ক্যাপাসিটির ঘাটতির কারণে তারা সরকার যে সাপোর্টটা দেয় সেই সাপোর্টের পুরোটা তারা নিতেও পারছেন না। যেমন আমরা একটা বিষয় বলতে পারি, একটা বড় ধরনের সাপোর্ট সরকার দিচ্ছে তৈরি পোশাক খাতকে, বন্ডেড ওয়্যারহাউস সুবিধা। বন্ডেড ওয়্যারহাউস সুবিধা হচ্ছে তৈরি পোশাকের যে কাঁচামাল লাগবে, এক্সপোর্টাররা সেই কাঁচামাল শুল্কমুক্ত সুবিধা এনে একটি নির্দিষ্ট গুদামে রেখে সেটি তারা এক্সপোর্ট করে সেই কাঁচামাল দিয়ে তৈরি পোশাক বানিয়ে এক্সপোর্ট করতে পারবেন। শুল্কমুক্ত, তাদের কোনো শুল্ক দিতে হচ্ছে না। কিন্তু একই সুবিধা, এটি বন্ডেড ওয়্যারহাউস সুবিধা নামে পরিচিত, একই সুবিধা কিন্তু অন্য অনেক সেক্টর পায় না, এবং না পাওয়ার কারণে ছোট ছোট উদ্যোক্তা বিশেষ করে তাদের পক্ষে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নেওয়াও কঠিন, এটার জন্য অনেক বেশি খরচ করতে হয়। ফলে এই ছোট উদ্যোক্তারা আসলে উঠে আসতে পারে না, এবং যে বিষয়টা আলোচনা আসলে যে তাদের ক্যাপাসিটি ছোট হওয়ার কারণে অনেক ধরনের সরকারি যে সাপোর্ট, সেই সাপোর্টগুলো তারা নিতে পারছে না। ফলে তারা আসলে রপ্তানিতে একটা সম্ভাবনা আছে, বাট তারা সেভাবে সেটিকে পারছে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা কিন্তু 2026 সালে অর্থাৎ আগামী বছরের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েট করতে যাচ্ছে বাংলাদেশ, স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে এলডিসি গ্র্যাজুয়েট করবে। তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ, এই যে আপনার আলোচনা একটা কথা বললেন যে আমরা নকল পণ্য, বিশেষ করে এই যে আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে নকল পণ্য হয়। তো নকল পণ্য কিন্তু এতদিন ধরে বাংলাদেশ যেহেতু স্বল্পোন্নত দেশ ছিল, সেজন্য বাংলাদেশে খুব বেশি জবাবদিহি করতে হয়নি, কিন্তু ভবিষ্যতে হয়তো জবাবদিহি করতে হতে পারে। এই বিষয়ে কি আলোচনা এসেছে যে আমাদের আসলে নিজস্ব ডিজাইন, ইনোভেশন অথবা এই যে আইপি রুলস যেটা আর কি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেই বিষয়গুলো কি গতকালকের আলোচনায় উঠে এসেছে? জি, আলোচনার ম্যাক্সিমাম যারা বক্তা ছিলেন, বেশিরভাগ বক্তাই কথা বলেছেন যে আসলে এলডিসির কথাও বলেছিলেন যে এরপরে তো এই সুবিধা পাবেন না। সো ওই জায়গা থেকে বের হয়ে আসার জন্য তারা আহ্বান করেছেন যে এই জন্য ইনোভেশন, নতুনভাবে যে তাদের থেকে আলাদা করে যে তৈরি করা, বিভিন্নভাবে ইনোভেশন নিয়ে আসা তৈরির ক্ষেত্রে, অর্থাৎ নিজস্ব ডিজাইন, নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব ইনোভেশন
ডিজাইন, এগুলোতে আসলে মনোযোগী হতে হবে, নকল করার সুযোগটা কমে যাবে। সুযোগ নেই এসব এবং কথা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বহু বছর ধরে বলা হচ্ছে, সেই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন সেভাবে হয়নি। সরকার বহু আলোচনা করছে, কিন্তু এখন আমরা দেখছি যে আমাদের রপ্তানির মধ্যে 80% বা ইভেন 85% আসলে তৈরি পোশাক খাত থেকে আসতেছে। একটা সময় যেটি 80% মতো ছিল, অর্থাৎ সরকারের যে উদ্যোগটা আছে যে অন্যান্য সেক্টরকে সাপোর্ট দিয়ে তাদেরকে গ্রো করতে সহায়তা করা, তারা ঠিক সেভাবে গ্রো হচ্ছে না। বাট আমাদের আমরা যেটা আলোচনা উঠে আসলো যে বড় একটা বাজার আছে এবং এই বাজারটা ধীরে ধীরে অনেক বড় হচ্ছে, বিশেষ করে চীন থেকে যেই হিউজ একটা বাজার ছিল, মূলত এই খেলনার বাজারের একটা বড় রপ্তানিকার হচ্ছে চীন। তো সেই সুযোগ আমাদের সামনে আছে, বিশেষ করে ট্রাম্প ট্যারিফের সহ নানান কারণে এখন অনেক বায়ার বাংলাদেশে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তৈরি পোশাক খাতের বাইরে। কিন্তু সরকারি সাপোর্ট এবং অন্যান্য যে বিষয়গুলো আসলে চ্যালেঞ্জগুলো উঠে এসেছে, সেটি যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি তাহলে এই সম্ভাবনা ধরা সম্ভব হবে। আদারওয়াইজ এটি হয়তো বাংলাদেশের জন্য কঠিনই হয়ে থাকবে, বাংলাদেশের যে সম্ভাবনা আছে। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আমাদের আলোচনায়। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।